সুপ্রিয় শিক্ষার্থীরা, গুণগত রসায়নের আজকে সেপারেশন টেকনিক বা পৃথিবীকরণ কৌশলের দ্বিতীয় ক্লাস। আমি বোর্ডের মধ্যে দেখো একটি চিত্র এঁকে রেখেছি। এখানে একটা পাত্রের মধ্যে তেল এবং পানি আছে, তার মানে তেল এবং পানির মিশ্রণ। আমরা বাসায় যে তেল ব্যবহার করে থাকি রান্নাবান্না থাকি, সেই তেল এবং পানি। প্রশ্নটি হচ্ছে, এই তেল এবং পানির মিশ্রণ আলাদা করব কিভাবে? অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে একটা পাত্রে তেল এবং পানি আছে, সেটাকে আলাদা করতে হবে, তাহলে তুমি সেই তেল এবং পানির মিশ্রণকে কিভাবে আলাদা করবে? তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আলাদাকরণের একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তাই আমরা এটাকে সেপারেশন টেকনিক এই হেডলাইনের আন্ডারে আলোচনা করতে পারি। এখন এখানে বেশ কিছু প্রবলেম আছে। প্রথম কথা হচ্ছে, আমি যখন তেল আর পানিটাকে একত্রে মিশ্রিত করব, তখন কিন্তু তুমি চাইলেই সেটাকে ফিল্টার করলে আলাদা করা যাবে না। যদিও তেল এবং পানি শতভাগ মিশ্রিত হয় না, কিন্তু এখানে এরকম একটা অবস্থা তৈরি হবে। উপরে কিছু ছোট ছোট দানাদার তেলের মিশ্রণ থাকবে। তেলটা সাধারণত হালকা হওয়ার কারণে উপরের দিকে সেটা বেশি ভেসে থাকবে। তাহলে এখন আমরা এই মিশ্রণ আলাদা করার জন্য কেমিস্ট্রিতে যেই কাজটি করতে পারি তাকে বলা হয় পাতন, যেটাকে ইংরেজিতে বলে ডিস্টিলেশন। মানে আমরা এখানে পাতন এই প্রক্রিয়াটির মাধ্যমে তেল এবং পানির মিশ্রণকে আলাদা করার কাজটি করতে পারি। পাতন কথাটি তোমরা অনেকে হয়তো শুনে এসছো। দেখো, যদি না শুনে থাকো আমি নতুন করে আবার বলছি। পাতনের মধ্যে বেসিক্যালি দুইটা ধাপ আছে। প্রথম কথা হচ্ছে, পাতনের ক্ষেত্রে আমরা এখানে সাধারণত দুই বা তার অধিক লিকুইড পদার্থ থেকে তাদেরকে আলাদা করব। এই আলাদা করার জন্য এখানে দুইটা ধাপ প্রযোজ্য। একটি ধাপ হচ্ছে, বা প্রথম ধাপ হচ্ছে ধাপ 1। আমি লিখি ধাপ 1 হচ্ছে বাষ্পীকরণ বা বাষ্পীভবন। অর্থাৎ আমার যে মিশ্রণটি আছে, সেই মিশ্রণটিকে আমি প্রথমে বাষ্পীভূত করব, সেটা ভ্যাপারাইজ করব। এখন এই বাষ্পীভূত করার সময় আমার এই জায়গায় মূল সেপারেশনের প্রথম কাজটি হয়ে যাবে। যেহেতু দুই বা ততোধিক পদার্থ লিকুইড ফর্মে আছে, তাই আমি যখন তাকে বাষ্পীভূত করতে চাইব, তখন যার স্ফুটনাঙ্ক কম সে আগে বাষ্পীভূত হবে। তার মানে আমি যদি ধরে নেই যে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে নরমাল অ্যাটমসফিয়ারিক চাপে হচ্ছে 100 ডিগ্রি, আর তেলেরটা আমি জাস্ট ধরে নিলাম 250 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে বিভিন্ন ধরনের তেলের স্ফুটনাঙ্ক একরকম হবে। আমি এক্ষেত্রে ধরে নিলাম এটি হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমি যখন তেল এবং পানির মিশ্রণটিকে বাষ্পীভূত করব, তখন প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির অণুগুলো উদ্দায়ী হবে। তাহলে আমার এখানে যন্ত্রের সেটটা কেমন হতে পারে? আমি কোনো একটি পাত্রের মধ্যে তেল এবং পানি এই জিনিস রাখবো এবং তাকে এখানে হিট দিব। হিট, এই হিট দেওয়ার জন্য আমরা আধুনিক ল্যাবগুলোতে হিটিং মেটাল ইউজ করে থাকি। হিটিং মেটাল, যে হিটিং মেটালের মাধ্যমে তাপমাত্রাকে কন্ট্রোল করা হয়ে থাকে। অর্থাৎ তুমি যদি 100 ডিগ্রিতে দিতে চাও 100 ডিগ্রি করতে পারো, 50 ডিগ্রি দিতে চাইলে 50 ডিগ্রিতে করতে পারো,
আবার আরেকটি হচ্ছে নর্মাল বার্নারের মাধ্যমে আমরা হিট দিতে পারি। তবে নর্মাল বার্নারে যেটি একটি প্রবলেম সেটি হচ্ছে নর্মাল বার্নারের ক্ষেত্রে টেম্পারেচারটিকে তো আর কন্ট্রোল করা যায় না, অর্থাৎ আমার কত ডিগ্রি পর্যন্ত এটা হিটিং হচ্ছে সেটা কন্ট্রোল 100% করা যায় না। সেজন্য বার্নার মাধ্যমে দিলে এখানে এমন একটা সেটআপ রাখতে হবে যেখানে একটা বড় থার্মোমিটার থাকবে। সেই থার্মোমিটারের মাধ্যমে আমরা দেখব যে টেম্পারেচারটা কত ডিগ্রি পর্যন্ত রাইজ করছে। তো যাই হোক, আমরা যেভাবে হিটিংটা করে থাকি হিটিং করব। এখন খেয়াল করো হিটিং করার পরে কি প্রবলেম হবে। প্রবলেমটা হচ্ছে এখানে যখন ভ্যাপার তৈরি হবে, ধরো যদি ভ্যাপার হয়, ধরো যদি পানির ভ্যাপার হয়, তখন এই পানির ভ্যাপারটা কিন্তু সে বাষ্পীভূত হওয়ার পর উপরে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। আমার সেপারেশন হলো এই জায়গা থেকে পানির অণুগুলো উপরে উঠে গেল, তেলের অণুটা নিচে থেকে গেল। কিন্তু সমস্যা হচ্ছে এই পানির অণুগুলো উপরে ওঠার পর এগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। যদি তারা চারিদিকে ছড়িয়ে পড়ে তখন কি হবে? তখন আমার এই পৃথকীকৃত পদার্থটিকে তো আমার কালেকশন করতে হবে। ছড়িয়ে পড়লে, আকাশে বাতাসে ছড়িয়ে পড়লে সেখান থেকে তো কালেকশন করাটা যৌক্তিক না। তার মানে এই বাষ্পীভবন করার পর যেই পদার্থটি আলাদা হচ্ছে তাকে ঘনীভূত করতে হবে। তাহলে দ্বিতীয় ধাপটি হচ্ছে ঘনীভবন। ঘনীভবন। এই ঘনীভবন করার জন্য আমাকে এখানে আবার আরেকটি প্রসেস বা আরেক ধরনের অ্যাপারেটাস ব্যবহার করতে হবে। সেই অ্যাপারেটাসটাকে আমরা বলে থাকি তোমার লিবিক শীতক বা লিবিক কন্ডেন্সার। শীতক ব্যবহার করবো আমরা এখানে। শীতক যেটার ইংরেজিটা হচ্ছে কন্ডেন্সার। এটা বিজ্ঞানী লিবিকের আবিষ্কার, তো তার নাম অনুযায়ী এটাকে লিবিক শীতক বলা হয়ে থাকে। তার মানে যেই পদার্থটি প্রথমে উদ্দায়ী হবে সেই পদার্থটিকে একটি যন্ত্রের মধ্যে সেট করতে হবে বা একটি যন্ত্রের ভিতর দিয়ে পাস করতে হবে। সেট করতে হবে বলতে একটি যন্ত্রের ভিতর দিয়ে পাস করতে হবে। যখন আমি একটি যন্ত্রের ভিতর দিয়ে পাস করব, এটি আসলে যন্ত্র বলতে গ্লাসের একটি অ্যাপারেটাস, সেটির ভিতর দিয়ে যখন পাস করব তখন সে ঘনীভূত হবে। ঘনীভূত কিভাবে হবে এখন আমাদের তাহলে সেই জিনিসটি দেখতে হবে। তাহলে আমার এটা উদ্দায়ী হলো, এবার এটা ঘনীভবন করব। ঘনীভবনের জন্য আমরা লিবিক শীতকটি ইন ডিটেইলে দেখতে যাচ্ছি। লিবিক শীতক সেটি হচ্ছে এখানে সরু একটি কাচের নল থাকে এবং বাইরে একটি মোটা কাচের নল থাকে। এটি হচ্ছে লিবিক শীতকের প্রথম অংশ। এইভাবে থাকে। সরু কাচের নলটি সাথে আমার এখানে আমি যে পাত্র থেকে আমার পদার্থটা বের হবে, অর্থাৎ এই পাত্রটা যদি তোমার কথার কথা এরকম হয় এই টাইপের, তাহলে এই জায়গাটা বন্ধ রাখতে হবে। রাখার পর এই জায়গা দিয়ে আমার উদ্দায়ী পদার্থগুলো উপরে উঠবে। আমি একটু চিত্রটি অন্যভাবে আঁকি, দুঃখিত, আমাদের বুঝতে একটু সুবিধা হবে। অ্যাকচুয়ালি লিবিক শীতকের ক্ষেত্রে এটা সোজা করে থাকে না, এটা একটু বাঁকা করে রাখা হয়। বাঁকা করে থাকবে। তার মানে এইখানে আমার এই পাত্রে মিশ্রণ ছিল, এই পাত্র থেকে এটা যখন উপরে উঠবে, ওঠার পর লিবিক শীতকটা এইভাবে বেন্ডিং করে রাখা হবে এই পাত্র থেকে লিবিক শীতকটা, অর্থাৎ এটি এখানে ক্লোজ সিস্টেম থাকবে। ক্লোজ সিস্টেম
ক্লোজ সিস্টেমে এই জায়গা দিয়ে এই যে এইভাবে আসবে। এই আসার সময় তুমি চাইলে এখানে একটু কারুকার্য করতে পারো, এটি এই জায়গায় নল বের করে দিতে পারো, আর এটি এখানে এরকম হতে পারে। এই যে এই যন্ত্রটার এই দিক দিয়ে যে নলটা বের হবে, এই নলটা এই লিভিং শীতকের ভিতরে চিকন নলের ভিতরের সাথে কানেক্টেড থাকবে। এটা হচ্ছে চিকন নল, আর বাইরের এটা হচ্ছে মোটা কাঁচ নল। মোটা কাঁচ নলের দুইটা এক্সিট পয়েন্ট থাকবে, যেমন ধরো এটা একটা এক্সিট পয়েন্ট, আবার ধরো এটি একটি এক্সিট পয়েন্ট। এই এক্সিট পয়েন্টে এটা হোস পাইপের মতো থাকবে বা রাবারের টিউবের মতো থাকবে। যে রাবারের টিউবের একটি অংশ আমার এখানে কানেক্টেড থাকবে, আরেকটি অংশ উপরের এক্সিট পয়েন্ট সেটা দিতে বের হবে। তাহলে সেক্ষেত্রে আমি আবার বলছি, এখান থেকে আমার মিশ্রণ, এটাকে আমি হিট দিচ্ছি, হিট দেওয়ার পরে গ্যাস উপরে উঠছে, উঠার পরে গ্যাসটা এদিকে লিভিং শীতকের চিকন নল দিয়ে আসবে। আসার পর এটা যে মোটা কাঁচ নলটা আছে, সেই মোটা কাঁচ নলের দুইটা বহির্গমন পথ থাকবে। দুইটা বহির্গমন পথের মধ্যে আমরা কি করব, আমরা রাবারের টিউব বা হোস পাইপের মতো এগুলো ব্যবহার করব। দুইটা এখানে কানেকশন দিয়ে দিব। তাহলে একটা অংশে কানেকশন হলো, কানেকশন হওয়ার পরে এই যে নিচের যেই হোস পাইপ বা রাবারের টিউবটা থাকবে, সেটার আরেকটা প্রান্ত থাকবে তোমার ট্যাপ ওয়াটারের সাথে। অর্থাৎ তোমার সেখানে ল্যাবে সিঙ্কের মধ্যে, ল্যাবের মধ্যে যে ট্যাপ ওয়াটারের সাপ্লাই আছে, সেই সাপ্লাইয়ের সাথে এই জায়গাটার কানেকশন থাকবে। এই জায়গাটার কানেকশন থাকবে ট্যাপ ওয়াটারের সাথে, ট্যাপ ওয়াটার। অর্থাৎ নর্মাল আমরা যে পানি যে কল দিয়ে প্রবাহিত হয়, আমাদের বাসাবাড়িতে যে নর্মাল পানিটা, যেটা দিয়ে আমরা নর্মাল কাজগুলো, ডোমেস্টিক কাজগুলো করে থাকি, এরকম ল্যাবেও এরকম ট্যাপ ওয়াটার থাকে, সেটির কানেকশন এখানে থাকবে। আর এইটার যে আরেকটা পয়েন্ট, সেই আরেকটা পয়েন্ট হচ্ছে এখান থেকে বের করে দিব। বের করে দিয়ে এটা আমি সিঙ্কের মধ্যে, ল্যাবের মধ্যে যে সিঙ্ক বা বেসিন আছে, সেই বেসিনের মধ্যে রেখে দেব। এখন কি ঘটনাটা ঘটবে, যখন এদিক দিয়ে বাষ্পটা উপরে উঠবে আর এদিকে তুমি ট্যাপ ওয়াটারটা অন করে দিতে হবে। ট্যাপ ওয়াটারটা অন করে দিলে এদিক থেকে পানি উপরে উঠবে। পানি উপরে ওঠার পর এই পানিটা, এটা কিন্তু ক্লোজ, শিক্ষার্থীরা এটা মনে রাখতে হবে, এটা কিন্তু এখানে ক্লোজ অবস্থায় থাকবে, এইভাবে থাকবে। তাহলে এটি এদিক দিয়ে পানিটা উপর দিকে উঠবে, এই জায়গাটা ক্লোজ। তাহলে পানিটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, ট্যাপ ওয়াটারের পানিটা উপরের দিকে ওঠার পর এই পানি যখন এই নলটি সম্পূর্ণ ভরতে থাকবে এবং উপরের এক্সিট নলের কাছাকাছি আসবে, আসার পরে উপরের এক্সিট নল দিয়ে পানিটা বের হয়ে যাবে। বের হয়ে তোমার যে বেসিন বা সিঙ্কে এটার আরেকটা প্রান্ত রেখে দিয়েছ, সেদিক দিয়ে পানিটা পড়ে যাবে। তার মানে ট্যাপ ওয়াটার এক নল দিয়ে ঢুকছে, আরেক নল দিয়ে বের হয়ে যাচ্ছে। এই ঘটনাটি কন্টিনিউয়াসলি হতে থাকবে। এই জন্য আমরা এখানে ডিস্টিলড ওয়াটার ব্যবহার করব না, আমরা এখানে ট্যাপ ওয়াটার ব্যবহার করব, কারণ এখানে প্রচুর পানি লাগবে। এখন এই কাজটি করাতে কি সুবিধাটা হবে খেয়াল করো। যখন তুমি ট্যাপ ওয়াটারের দিক দিয়ে দিচ্ছ, তখন এই ভিতরের যে ভেপার বা বাষ্পটা ছিল, সেই বাষ্পটা এখানে ট্যাপ ওয়াটারের সংস্পর্শে আসবে। এই সংস্পর্শটার ক্ষেত্রে কিন্তু মিশ্রণ হবে না, কারণ এখানে এটা গ্লাসের পৃষ্ঠ, এই চিকন নলের গ্লাসের সংস্পর্শে এই ট্যাপ ওয়াটারটা কন্টিনিউয়াসলি থাকবে। কন্টিনিউয়াসলি থাকলে যে ঘটনাটা হবে, ভিতরের পদার্থটার যে আভ্যন্তরীণ শক্তি তা অনেক বেশি, কারণ সে ভেপার বা গ্যাসীয় অবস্থায় আছে।
তাই তার আভ্যন্তরীণ শক্তি অনেক বেশি। কিন্তু পানির আভ্যন্তরীণ শক্তি ভিতরেরটার তুলনায় কম। সোজা কথায় পানিটা ঠান্ডা, ভিতরেরটা অনেক গরম। তাহলে ঠান্ডা পানি কোনো গরম কিছুর সংস্পর্শে আসলে তখন সেই গরম জিনিসটা কি করে, আস্তে আস্তে শক্তি ছেড়ে দেয় এবং ঠান্ডা পানিটা হালকা গরম হতে থাকে। ফলে এটা যখন তার শক্তি ছেড়ে দিবে ভিতরের পদার্থটা, তাহলে ভিতরের পদার্থটা কিন্তু আস্তে আস্তে বাষ্প থেকে ঘনীভূত হতে থাকবে। এভাবে আমরা যে বাষ্পটা পেলাম, এই বাষ্পটাকে আমি এখানে লিভিং কন্ডেন্সার বা শীতকের মধ্যে চিকন নল দিয়ে আনলাম। আনার পর বাইরের ট্যাপ ওয়াটারের সংস্পর্শে এটাকে ঠান্ডা করলাম। ঠান্ডা করলে এটা ঘন হবে। ঘন হওয়ার পর যেহেতু ঘন হবে এবং এটা একটু বাঁকা করে রাখা হয়েছে, তাই এই জায়গায় এটা ঘন হওয়ার পর এখানে আমরা একটা গ্রাহক পাত্র রাখবো। গ্রাহক পাত্র, সেই গ্রাহক পাত্রের মধ্যে এটি এভাবে এসে জমা হতে থাকবে। এটিকে বলা হচ্ছে গ্রাহক পাত্র। গ্রাহক পাত্র। কাজেই যেহেতু আমার এখানে ধরে নিয়েছি আমি তেল এবং পানি দুইটি পদার্থ ছিল এবং একটির স্ফুটনাঙ্ক ধরে নিয়েছি 100 ডিগ্রি এবং আরেকটি ধরে নিয়েছি 250 ডিগ্রি সেলসিয়াস, তাই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটি যখন এখানে আলাদা হয়ে গ্রাহক পাত্রে চলে আসবে, যেটা তুমি থার্মোমিটারের মাধ্যমে এখানে দেখতে পাবে যে টেম্পারেচার 100 ডিগ্রিতে আছে, যখন 100% এখানে গ্রাহক পাত্রে পানি কালেকশন হয়ে যাবে, তখন এই গ্রাহক পাত্রটিকে সরিয়ে ফেলতে হবে। তার মানে এই গ্রাহক পাত্রে এখন আছে পানি এবং এইখানে মূল যে মিশ্রণ ছিল সেখানে আছে তেল। তাই এই তেলকে আর সেপারেশনের প্রয়োজন নেই। কিন্তু যদি এমন হতো যে তিনটি পদার্থ আছে, তিনটি পদার্থের স্ফুটনাঙ্ক 100, 170, 250, তাহলে 100 ডিগ্রির পদার্থটি প্রথমে পৃথকীকরণ করার পর আমরা এই গ্রাহক পাত্রটিকে সরিয়ে ফেলতাম। সরানোর পর এখানে টেম্পারেচার আরো বাড়িয়ে দিতাম। টেম্পারেচার বাড়ানোর পর 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তখন দ্বিতীয় পদার্থটি আবার একই পদ্ধতিতে গ্রাহক পাত্রে, নতুন একটি গ্রাহক পাত্রে সেপারেশন করা হতো। সর্বশেষ 250 ডিগ্রিটা এখানে থেকে যেত। তার মানে মিশ্রণে যদি দুইটি পদার্থ থাকে একবার সেপারেশন করা হয়, মিশ্রণে যদি তিনটি পদার্থ থাকে তাহলে একই পদ্ধতি দুইবার করে পদার্থগুলোকে সেপারেশন করা হয়। এটি হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবনের মাধ্যমে পাতন পদ্ধতির ইন ডিটেল বর্ণনা। এখন এখানে কিছু বিষয় লক্ষণীয় আছে, যেমন অনেক সময় এখানে যে পদার্থগুলো থাকে সেই পদার্থগুলোর মধ্যে কেউ কেউ আছে হিট দিলে এরকম উপরের দিকে জাম্প করে উপরে উঠে যায়। সো উপরে যেন জাম্প করে না উঠতে পারে এই জন্য আমরা এখানে ছোট ছোট কিছু পোর্সেলিন চিপস ব্যবহার করব। এগুলোকে চিপস বলা হয়, ছোট ছোট চিপস। এই চিপসগুলো ছোট সিরামিকের ছোট ছোট এই যে এই সাইজের বা আরেকটু ছোট বা একটু বড় সাইজের কিছু সিরামিক্স টাইপের পদার্থ আমরা এর মধ্যে দিয়ে থাকি। এই পোর্সেলিন চিপস দিলে সুবিধা যেটা সেটা হচ্ছে যে যদি কোনো পদার্থ এরকম জাম্প দেওয়ার প্রবণতা থাকে সেই জাম্পিংটা সে দেয় না। প্রশ্ন হতে পারে জাম্পিং হলে কি সমস্যা? জাম্পিং হলে সমস্যাটা হচ্ছে এগুলো অনেক সময় পাত্রের দেয়ালের গায়ে লেগে যেতে পারে। এখান থেকে যদি কোনো পদার্থ জাম্প করে পাত্রের দেয়ালের গায়ে লেগে থাকে তাহলে কিন্তু সেই পদার্থের পুরোপুরি সেপারেশন আমার গ্রাহক পাত্রে হলো না। তাই পাত্রের দেয়ালের গায়ে লেগে থাকলে যেহেতু 100% সেপারেশন হয় না, তাই তারা যেন সহজে ভাবে উঠে। তুমি বলতে পারো যে লেগে থাকার পরে তো আস্তে আস্তে নিচের দিকে নামবে, হ্যাঁ নামবে, কিন্তু তারপরও যদি বেশি লেগে থাকে বা সময় লাগে নিচে নামতে, ইন দ্য মিন টাইম তোমার যদি সেপারেশন হয়ে যায়,
কিংবা কোনো দুর্ঘটনা যদি ঘটে এরকম জাম্পিং দেওয়ার কারণে লিকুইডের, সেগুলো এড়ানোর জন্য আমরা এখানে পোর্সেলেন চিপস সতর্কতার জন্য ব্যবহার করব। এবং এই ক্ষেত্রে আরেকটি জিনিস হচ্ছে, এটাকে একটু কাপ করে রাখা হবে, সোজা করে না রেখে একটু অ্যাঙ্গেল করে রাখলে তাহলে জাম্পিং করলেও এই উপরের পৃষ্ঠে লাগার সম্ভাবনাটি কমে যায়। এটি হচ্ছে অন্যতম কারণ। আরেকটি প্রিকশন হচ্ছে, আমি যখন এই কাজটি করব তখন অবশ্যই নিচের যে এক্সিট পয়েন্টটা আছে সেই এক্সিট পয়েন্টের সাথে ট্যাপ ওয়াটারের কানেকশন দিতে হবে। উপরের এক্সিট পয়েন্টের সাথে ট্যাপ ওয়াটারের কানেকশন দিতে হবে না। এই বিষয়টি আমরা যদি একটু আইকিউ খাটাই তাহলে বুঝতে পারি। খেয়াল করো, আমার আসলে এখানে মূল উদ্দেশ্যটা কি, ট্যাপ ওয়াটারটা যেন অনেক বেশি সময় ধরে এই বাহিরের মোটা নলের মধ্যে অবস্থান করতে পারে। এখন আমি যদি এখানে উল্টা কাজটা করি, অর্থাৎ ট্যাপ ওয়াটারের কানেকশনটা যদি আমরা এইখানে দিই, তখন এই পানিটা যখন এখান থেকে বের হবে, এই পানিটা কিন্তু গড়গড় করে নিচে পড়ে যাবে। তুমি একটু ইমাজিন করো যে আমার ট্যাপ ওয়াটারের কানেকশনটা আমি উপরের নলের সাথে দিলাম, তাহলে এখান থেকে পানিটা কিন্তু এইভাবে নিচের দিকে পড়ে যাবে। তার মানে এটা 100% টাচে থাকবে না। কিন্তু যখন পানিটা নিচ দিয়ে দিচ্ছি, পানিটা নিচটা ভরে ভরে উপরের দিকে উঠছে, তাহলে নিচটা ভরে যখন উপরের দিকে উঠবে তখন কিন্তু সে উল্টা দিকে উঠতেছে, নিচ থেকে উপরে। তার মানে এই পুরো অংশটা জুড়ে পানিটা থাকবে, থেকে উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে পানির অবস্থানটা বেশি হবে এবং পুরো নলটা জুড়ে অবস্থান করবে। সেজন্য আমরা অবশ্যই এই জিনিসটা মনে রাখবো যে বহির্গমনের যে দুটো অংশ আছে তার মধ্যে নিচের অংশের মধ্যে আমার ট্যাপ ওয়াটারের কানেকশনটা দিতে হবে। এই পানিটা কখনোই ডিস্টিল বা পিওর পানি হওয়ার প্রয়োজন নেই, কারণ তোমাকে এখানে প্রচুর পরিমাণ পানি ব্যবহার করতে হবে। এই প্রসেসটা যতক্ষণ চলবে ততক্ষণ পানি ব্যবহার করতে হবে। তাই ল্যাবে অবশ্যই 100% সময় পানি আছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। আমরা যখন কেমিস্ট্রি ল্যাবে কাজ করি তখন কিন্তু প্রচুর পানি লাগে বিভিন্ন কাজের সময়। তো তোমার এই জিনিসটা নিশ্চিত করতে হবে যেটা আছে কিনা। আরেকটি বিষয় হচ্ছে, তুমি এখানে যে লিকুইডগুলোকে সেপারেশন করবে সেই লিকুইডগুলোর স্ফুটনাঙ্কের পার্থক্য যদি খুব কাছাকাছি হয় তাহলে সমস্যা হতে পারে। তার মানে তোমাকে আগে থেকেই জানতে হবে তোমার মিশ্রণে যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলোর রাফলি স্ফুটনাঙ্ক সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকতে হবে। ফর এক্সাম্পল, তোমার যদি এমন হয় যে মিশ্রণের একটি পদার্থের স্ফুটনাঙ্ক হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস, আরেকটি পদার্থের স্ফুটনাঙ্ক হচ্ছে 85 ডিগ্রি সেলসিয়াস, তখন কিন্তু এই সাধারণ পাতন করলে তুমি বেটার সলিউশন পাবে না। সেই ক্ষেত্রে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে স্ফুটনাঙ্কের পদার্থটি আছে তার সাথে কিছু 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পদার্থও কিন্তু চলে আসবে। যদি চলে আসে 70 এর সাথে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পদার্থ, তাহলে কিন্তু সেপারেশনের যে মূল থিমটি সেটি কিন্তু হলো না। কাজেই এই ক্ষেত্রে ক্লুটা হচ্ছে মিশ্রণের পদার্থগুলোর তাপমাত্রা স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রির চেয়ে বেশি হতে হবে। তাহলে পাতনের ক্ষেত্রে যে বক্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে, সেটি হচ্ছে মিশ্রণের পদার্থসমূহের স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি সেলসিয়াস হতে বেশি হতে হবে। এই কনসেপ্টটি দিয়ে উদ্দীপকে প্রশ্ন আসে, এই কনসেপ্টটি অবজেক্টিভে আসে। তার মানে তোমাকে হয়তো এ বি দুটো পদার্থ দিবে, দিয়ে বলবে একটার স্ফুটনাঙ্ক 70, একটা হচ্ছে 120, আবার অন্য কোনো জায়গায় হয়তো বলবে একটা 70 একটা 85। তোমার কাছে জানতে চাইবে যে এই পদ্ধতি, এই মিশ্রণের পদার্থগুলোকে আলাদা করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করা দরকার। তাহলে তোমাদের এখন প্রশ্ন জাগতে পারে যে যদি 40 ডিগ্রির চেয়ে কম হয় তখন আমরা কি করব? সেই বিষয়টি জানার জন্য পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। তো আজকে শিক্ষার্থীরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।